নমস্কার, স্বাগতম সবাইকে আমাদের পডকাস্ট জমিয়ে আড্ডাতে। আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ও মূলধনের সাময়িক বৃদ্ধির কারণ কী। আর যে কোনো অনুষ্ঠানে যেমন একটা নামকরণ থাকে, আমরা অনুষ্ঠানের নাম রেখেছি বিনিয়োগে শুরু, স্বপ্নে গন্তব্য, নর্থ 24 পরগনা বিনিয়োগ যাত্রা। আমাদের আজকের অতিথি মিস্টার জয়দীপ বন্দ্যোপাধ্যায়। জয়দীপ দা, আপনাকে স্বাগতম। ধন্যবাদ সূর্য, আমাকে ডাকার জন্য তোমাদের এই অনুষ্ঠানে। আমি সত্যিই অনেক অনার্ড ফিল করছি। বাট একটা কথা সূর্য, আমি তোমাকে প্রথমেই জানতে চাইব যে নর্থ 24 পরগনায় নিয়ে তুমি পডকাস্ট করছো, তুমি সেখানে আমাকে কোথা থেকে খুঁজে পেলে? আমি কেন অ্যাকচুয়ালি? আমি যখন জয়দীপদা অ্যাকচুয়ালি রিসার্চ শুরু করি নর্থ 24 পরগনার ওপরে, তখন আমি সবথেকে বেশি অবাক হয়ে যাই যে একটি দৈনিক সংবাদপত্রে বেরিয়েছিল যে ভারতবর্ষের টপ 10 ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসছে নর্থ 24 পরগনা। কিসে এসেছে? শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্টে। তো এটা আমাকে তো অবাক করেছিলই। পরবর্তীকালে এটা নিয়ে রিসার্চ করতে করতে তখন আপনার খোঁজ পেলাম এবং সেইখানে থেকে আপনার সঙ্গে যোগাযোগ, এবং তারপরেই আজকের এই পডকাস্ট। ধন্যবাদ তোমাকে। আমরা যেরমভাবে শুরু করেছিলাম, প্রথমে আমার লাইফ শুরু হয়েছিল কিন্তু চাকরির থেকে। আচ্ছা, আমি একটা এক্সপোর্ট ইম্পোর্ট ফার্মে অ্যাজ এ এক্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট প্রথম আমি জীবন শুরু করি। সেখানে আমি এক্সপোর্ট ডকুমেন্টেশন এরম ধরনের কিছু কাজ করতাম। আফটারওয়ার্ডস অ্যাকচুয়ালি আমার মনে হয় যে না, এর থেকে বেরিয়ে আরও কিছু করা উচিত। তো সেখান থেকে আমি আস্তে আস্তে সেলসের দিকে নিজেকে নিয়োজিত করি। করতে গিয়ে কি হলো, আমি হঠাৎ করে যে সি ফ্রেট ট্রেড যেটাকে বলে, কন্টেনার সার্ভিস যেটা, সেটাতে আমি চাকরি করি। তো বেশ কিছুদিন চাকরি করার পরে, অ্যারাউন্ড 5 ইয়ার্স চাকরি করার পরে, ধরো আমার একটা সময় মনে হয় যে যেটা আমি করছি সেটা এমনিতে ঠিক আছে, বাট সামহাও হয়তো আমি হ্যাপি না। সেটা যে কোনো কারণেই বলো, আমার চাকরি এমনিতে ঠিকঠাকই চলছিল, বাট যে কোনো কারণে আমি ঠিক স্যাটিসফাইড হতে পারছিলাম না। সো ওয়ান ফাইন মর্নিং আমি ডিসাইড করলাম যে একটা ব্রেক নেওয়া উচিত, এবং এর থেকে বেরিয়ে গিয়ে আমার একটুখানি নিজেকে ফ্রি করে নিজেকে একটু চিন্তা করা উচিত। কারণ নিজেকে এই জবলেস অবস্থায় না পেলে আমি হয়তো ডিসকভার করতে পারছি না যে আমার কাজ কি বা আমার পোটেনশিয়ালটা ঠিক কোন দিকে। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি ডেলিবারেটলি আপনি নিজেকে জবলেস করেছিলেন যাতে আপনি আপনার নিজেকে খুঁজে পেতে পারেন, বা ভবিষ্যতে একটা অনিশ্চয়তার মধ্যে নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যাতে আপনি আরও ভালো একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং মেনটেন করতে পারেন। কিছুটা বলতে পারো তাই, কিছুটা বলতে পারো যে এটা এক ধরনের মানে যেটা থাকে যুবক বয়সে সবারই একটা উদ্যম থাকে। তো সেখান থেকে তৈরি হয়েছিল যে কিছু এটা করতে হবে, যেটা করছি সেটা চলে যাচ্ছে, বাট আমার মনে হয়েছিল যে আমার আর একটু কিছু ভালো করা উচিত। তো সেই সময় হঠাৎ করে আমার বাবাও একটু অসুস্থ হয়ে পড়েন, আর আমি একটা অপরচুনিটি পেয়ে যাই এই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরে। হঠাৎ করে ভারতের প্রাচীনতম যে মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ডের সঙ্গে নিজেকে যুক্ত করার, এবং আমি সেখানে যুক্ত হই। জার্নি শুরু হয়। প্রথম থেকে শেখার পর্ব ছিল। তখন যদিও মিউচুয়াল ফান্ড এরকমভাবে ছিল না, তখন যেমনভাবে বাকি স্কিমগুলো শিখতে হয়, কি হয়, ইনভেস্টমেন্ট কি, কেন দরকার, মানুষ কেন টাকা জমায়, খুব বেসিক প্রশ্নগুলো তখন অ্যাড্রেস করতে হতো। মানুষ কিরমভাবে টাকা জমাতে পারে, তার উদ্দেশ্যগুলো কি, কিরমভাবে সেগুলো নিয়োজিত হয়, মানে কিরমভাবে সেগুলো মানুষ পরিচালনা করে, এবং মানুষ কিরমভাবে আস্তে আস্তে নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে নিজের জমানো পুঁজির মাধ্যমে। সেটাই ইনিশিয়ালি শুরু ছিল। তার মানে আপনি যেটা বলছেন, এই যে ডিজিটাল লিটারেসি ব্যাপারটা আগে অতটা ছিল না, কিন্তু ধীরে ধীরে আপনি কি লক্ষ্য করেছেন যে আগে যারা বিনিয়োগ করতেন এবং বর্তমানে যারা করছেন, কারণ আপনি একটা প্রায় 25 বছরের ওপর এই ফিল্ডে রয়েছেন, তাদের আচরণগত কোনো পরিবর্তন হয়েছে? দেখো, কিছু আচরণগত পরিবর্তন তো অবশ্যই হয়েছে। মানুষের কাছে ডিজিটাইজেশন হওয়ার ফলে এবং ইন্টারনেট আসার ফলে
মানুষের কাছে অনেক বেশি রকমভাবে ইনফরমেশানগুলো সহজলভ্য হয়েছে। মানুষ অনেক ভালো রকমভাবে তাদের প্রয়োজন অনুভব করতে পারছে এবং তাদের প্রয়োজনগুলোকে অনুভব করে তারা তাদের মতন করে ডিসিশান নিতে পারছে। এক্ষেত্রে আমাদের একটা বড় সুবিধা হয়েছে যে আজকের দিনে যে কোনো লোকের কাছে, ধরো সারা পৃথিবীর যে কোনো ফাইন্যান্সিয়াল ইনফরমেশান গ্যাদার করা, সারা পৃথিবীতে কিরমভাবে লোকেরা অর্থনীতির সঙ্গে নিজেদেরকে জুড়ে এরমভাবে স্টক মার্কেট রিলেটেড অ্যাক্টিভিটির মাধ্যমে নিজেদের ফরচুন তৈরি করেছে, বিভিন্ন ধরনের লোকের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে শেখা, এইগুলোর মাধ্যমে তো ডেফিনেটলি লোকের মধ্যে অনেকভাবে অ্যাওয়ারনেস এসছে এবং ভারতের সরকারও অনেক বড় রকমভাবে এটাকে প্রমোট করেছে। ভারত সরকারও চেয়েছে যে অ্যাকচুয়ালি যাতে সাধারণ মানুষের বিনিয়োগ আস্তে আস্তে বাজারমুখী হয় এবং সেখানে ভারত সরকার নিজেদের সব রকমভাবে, মানে আমি প্রথমে বলবো যে সেবির তৈরি হওয়ার পর থেকে সেবির মাধ্যমে রেগুলেশন আনা, জিনিসটাকে ট্রান্সপারেন্ট করা এবং জিনিসটাকে আস্তে আস্তে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্য করে তোলা, যার মাধ্যমে মানুষ আর কি সব দিক থেকে এগিয়েছে। তো ডিজিটাইজেশন বলো, সরকারের বলো, অ্যাক্টিভিটি বলো, সঙ্গে সঙ্গে লিবারালাইজেশনের পর থেকে ভারতের অর্থনৈতিক যে উন্নতি বলো, এই সবগুলোই কাজ করেছে এবং এইগুলোর মধ্যে আমি তোমাকে বলতে পারি যে আমি খুব সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যে ভারতের ওই ট্রান্সফরমেশনের সময়টা এই বিনিয়োগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম আর কি। আচ্ছা, এটা খুব সুন্দর বলেছেন যে আমি খুব ভাগ্যবান, খুব কম লোকে এটা বলে। এবং কিন্তু এই যে আমরা যদি দেখি জেলা ভিত্তিক যদি র্যাঙ্কিং যেভাবে বেরিয়েছিল, উত্তর 24 পরগনার মতন জেলায় যেখানে হয়তো পপুলেশনটা অনেক, লোকের কাছে হাতে ইনভেস্টেবল সারপ্লাস যাকে বলে সেটাও অনেক, কিন্তু মেনলি পঞ্জি স্কিমগুলোতে একটা সময় চলে যাচ্ছিল, সেখান থেকে শেয়ার বা মিউচুয়াল ফান্ড বা ডেট ফান্ড যাকে বলা হয়, সেটা কিভাবে আস্তে আস্তে ঘুরলো বা পরিবর্তন হলো, এবং সেখানে তো আপনাদের একটা বড় রোল ছিল। সেটাতে আমাদের যেমন একটা বড় রোল ছিল সূর্য, তেমন একটা খুব বড় রকম রোল ছিল আরবানাইজেশনের। তুমি যদি লাস্ট 20 বছরে উত্তর 24 পরগনার জিওগ্রাফিক্যাল দেখো এবং ডেমোগ্রাফিক্যাল দেখো, দুটো দিক থেকেই কিন্তু উত্তর 24 পরগনা প্রচণ্ডভাবে এগিয়েছে এবং এই আরবানাইজেশনের ফলে উত্তর 24 পরগনার মধ্যে সব রকম বিকাশ যাকে বলে, যেমন ধরো স্কুল শিক্ষা থেকে আরম্ভ করে কলেজ এবং বিভিন্ন ধরনের মানে ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ধরনের যে সুবিধাগুলো লোকের মধ্যে এডুকেশন পৌঁছে দেওয়া, এইসবগুলোর জন্য সরকারও প্রত্যেক সময় এগিয়ে এসছে, কাজ করেছে এবং আস্তে আস্তে লোকরাও আধুনিকতার মানসিকতা হয়েছে এবং আধুনিক মানসিকতার সঙ্গে লোকেরা আস্তে আস্তে আধুনিক বিনিয়োগ পদ্ধতি এবং কিরমভাবে তারা জীবনে এগিয়ে যেতে পারে এবং তাদের লাইফে কি দরকার আছে সেইগুলোকে বুঝতে শিখেছে। এই সব কিছুরই একটা ইম্প্যাক্ট আছে, কোনো কিছুর একটার ইম্প্যাক্ট বললে মানে হয়তো জিনিসটাকে ঠিক বোঝা যাবে না, তবে এটা ঠিক যে সরকারেরও প্রচণ্ড উৎসাহ ছিল এই ব্যাপারটায় এবং আরবানাইজেশনটাও একটা বিশাল বড়োভাবে কন্ট্রিবিউট করেছে। আপনি যখন ওই 2000 নাগাদ শুরু করলেন মোটামুটি, তাই তো? তো সেই সময় তো লোককে মিউচুয়াল ফান্ড জিনিসটা বোঝানো খুব কঠিন ছিল, এবং এসআইপি যেটা এখন সবাই প্রায় জেনে গেছে, নতুন কেউ চাকরিতে ঢুকলে একটা এসআইপি জোর করে অনেকটা সময় করিয়েও দেয়, কেউ না কেউ এসে করিয়ে দেয়। সেই সময় একটা মানে বিখ্যাত বলতে গেলে ভারতবর্ষের সবথেকে বড় ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টমেন্ট ছাড়া লোকে বুঝতো না। সেইখান থেকে আপনি যে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন, সেই জার্নিটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন। না দেখো, 2000 সালে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এরকমভাবে ঠিক ইনভেস্টমেন্টের জায়গাটা ছিল না। তোমার হয়তো মনে থাকবে যে 2000 সালের সময় যখন বিভিন্ন অর্থনৈতিক সংস্থায় যারা কাজ করতো তাদেরকে ম্যাক্সিমাম লোককে এজেন্ট বলা হতো এবং সত্যি কথা বলতে কি 2000 সাল বা ওই সময়টাই আস্তে আস্তে ব্যাংকের যে ক্যালকাটা ক্লিয়ারিং এরিয়া, তখনকার দিনে আজকের লোককে শুনলে হাসবে যে তখনকার দিনে কলকাতা ক্লিয়ারিং আলাদা ছিল এবং নর্থ 24 পরগনার বিশাল জায়গা, এটা সব আলাদা ক্লিয়ারিং এরিয়ার মধ্যে পড়তো। আচ্ছা। এবং তারপরে আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে এই যে অটো ডেবিট তৈরি হওয়া, ক্লিয়ারিং যে এরিয়া বাড়া, এইগুলো তুমি প্রত্যেকটাই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের অঙ্গ বলতে পারো, যেগুলোর মাধ্যমে আস্তে আস্তে সব লোকের কাছে ব্যাংকিংয়ের সুবিধা পৌঁছে দেওয়া। এখন যেমন ধরো একটা জিনিস আমরা খুব দেখি যে
এই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দিয়েছে সরকার। এই যে ধরো লোকের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা, লোকের ব্যাংকিং সম্বন্ধে বেসিক জানা, লোকের টাকা ব্যাংকে রাখা, এই ধরনের সঞ্চয়ের থেকে প্রোৎসাহন দেওয়া, লোককে যে উৎসাহিত করা, এইগুলো তো সরকার করেছে। এবং আমার মনে হয় 2006 সাল বা 5 সাল এরকম হবে, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, এই সময়টা আমাদের দেশে এসআইপিটা ইন্ট্রোডিউসড হয়েছিল প্রথমে পিডিসির মাধ্যমে। মানে তো ওই 30টা আমরা চেক, 20টা ইনিশিয়ালি চেক। 6টা চেক মিনিমাম দিয়ে মোটামুটি এসআইপি চালু করতে হতো। বাট উইদিন এ ইয়ার অ্যাকচুয়ালি সিনারিওটা চেঞ্জ হয়ে যায়, মেবি ইন সেকেন্ড হাফ অফ 2006 অর আর্লি 2007-এ আস্তে আস্তে এই ক্যালকাটা ক্লিয়ারিংটার এরিয়া বাড়তে থাকে। এবং এখন যেমন ধরো সারা ভারতই একই ক্লিয়ারিংয়ের মধ্যে পড়ে, তুমি সারা ভারতের মধ্যে যেখান থেকে সেখানে ঠিক। তুমি টাকাটাকে যে কোনো সময় পাঠাতে পারো। তো এই সুবিধাগুলো তো হয়ে যায়। তো এই সুবিধাটা হওয়ার পরে এসআইপি কনসেপ্টটার মেন গ্রোথটা হয়েছে অ্যাকচুয়ালি। কারণ দেখো মাসে মাসে বিনিয়োগের ক্ষেত্রে এটা তো খুবই কঠিন একটা বা মানে কঠিনভাবে পরিচালনা করার মতন বিষয় যদি চেক কালেক্ট করে করে প্রতি মাসে জমা দিতে হয়। তো দ্যাট ইজ নট পসিবল। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন একটা অটো ডেবিট ম্যান্ডেটের মাধ্যমে লোকেদের পক্ষে বিনিয়োগ করতে সুবিধা হয়েছে। সরকারও এখানে ধরো অ্যাকাউন্ট করে দিয়েছে, ডিজিটাইজেশনের সম্বন্ধে মানুষ জানতে পেরেছে। এখন যেটা স্ক্রিন বেস ট্রেডিং সিস্টেম এখন যেটা এসছে, যেটা ধরো স্টক মার্কেটে আগে যেটা হতো যে লোকে ডাক দিত বা যেগুলো হতো সেইগুলো থেকে বেরিয়ে গিয়ে এখন যেটা রিং কনসেপ্ট থেকে বেরিয়ে গিয়ে এখন যেটা ওই 1994 বোধহয় সেবি শুরু হয়েছিল স্ক্রিন বেস এনএসসি থেকে আর কি 95 থেকে যেটা চালু হয়েছিল। শুরু হয়েছিল 95 থেকে এনএসসি চালু হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে স্ক্রিন বেস ট্রেডিং সিস্টেম দেখা, লোকের কাছে ট্রান্সপারেন্ট থাকা, আমি কত দামে শেয়ার কিনছি বেচছি। তাতে কি হয় বলো তো, এটাতে সবাই যে শেয়ার কিনবে তা নয়, কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বাস থাকে যে আমার টাকা কোথাও চিটিং হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে যে আমি কোনো একটা স্টক কিনলাম, তাহলে এই দামে কিনলাম। তো আমি যদি এটা দেখতে পারি, আমার যদি পুরো সিস্টেমটার উপর একটা বিশ্বাস থাকে, ন্যাচারালি কী হবে কি আমি সেই সিস্টেমটা যার মাধ্যমে পার্টিসিপেট করি, আমি নিজে ব্রোকারের কাছে ডিম্যাট খুলে আমি একটা স্টক কিনি, কি আমি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নিজের বিনিয়োগের জায়গা তৈরি করি, সেটা তৈরি করতে মানুষ একটু এগিয়ে এসছে। নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনা বড় ডিস্ট্রিক্ট, প্রচুর ব্যাংক ডিপোজিট আগেও ছিল। পোস্ট অফিস ডিপোজিটে নর্থ চব্বিশ পরগনা খুবই ভালো করতো আগে। তোমাকে আমি বলি, মনে হয় পোস্ট অফিস ডিপোজিটে নর্থ চব্বিশ পরগনা ওয়ান অফ দ্য বেস্ট ছিল অনেক বছর ধরে আগেই। তো টাকাটা নর্থ চব্বিশ পরগনায় মোটামুটি ছিল। এবার ধরো যেটা হয়েছে আমাদের 2003-এর পরে যখন এমফি সার্টিফিকেশান শুরু হলো, এনআইএসএম মডিউল থেকে শুরু করে যেরমভাবে একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে লোকেদের একটা বেসিক নলেজ তৈরি করে দিল সরকার, যে যাকে ডিস্ট্রিবিউট করতে হবে তাকে এইটুকু তো জানতেই হবে। ন্যাচারালি সে আবার লোককে জানাতে শুরু করলো। আজকে ধরো আমরা যে এই অনুষ্ঠানটা করছি, এটাও তো কিছু লোকের ক্ষেত্রে অ্যাওয়ারনেসের কাজ করবে। কিছু লোক তো জানবে এর থেকেও যে ঠিক আছে মিউচুয়াল ফান্ড কী বা কিরমভাবে হচ্ছে, বা নর্থ চব্বিশ পরগনা এত ভালো কাজ করছে, তুমি যে উদ্যোগটা নিয়েছো এই উদ্যোগটাও তো একটা এতেই উৎসাহিত করবে লোককে। আজকে যদি 2জন 5জন 10জন লোকও এটা থেকে শুনে বোঝে যে না ঠিক আছে তার করা উচিত, বা সে কিরমভাবে বিনিয়োগের পথে তার এগোনো উচিত, তার জীবনের লাইফের গোল কিরমভাবে সেট করতে হয়, বা তার একটা ইনকামের পরে বাজেটিং করা উচিত, সে যত মানে ক্ষুদ্র ইনকামই সে করুক, এবং তার থেকেও তার যে একটা বিনিয়োগের থেকে মানে বিনিয়োগের দিকে তাকানো উচিত। বিকজ যেহেতু এখন ধরো ইনফ্লেশন একটু হাই, মানুষ বুঝতে পারছে যে শুধুমাত্র ব্যাংকে টাকা রেখে বা শুধুমাত্র সেফ ইনভেস্টমেন্ট করে হয়তো আমাদের পক্ষে যে কাঙ্ক্ষিত রিটার্ন যাকে বলে, যদিও রিটার্ন আমাদের কারোর হাতে থাকে না, তবুও ধরো কাঙ্ক্ষিত রিটার্ন হয়তো পাওয়াটা একটু মুশকিল। সেক্ষেত্রে মানুষ নিজেরাও উৎসাহিত হয়ে এগিয়ে আসছে। আমরাও যতটুকু পারছি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে, এই একটা সেবির প্রোগ্রাম আছে আইএপি বলে, ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মানুষ যাতে জানে, মানুষ যাতে আরও এগিয়ে আসে, সেইগুলোরও চেষ্টা চলছে। এবং ধরো এই যে ক্রিকেট খেলার মধ্যে মিউচুয়াল ফান্ড সেই বিজ্ঞাপন, এটা এখন খুবই পপুলার, কেন যেহেতু এত বড় বড় বিখ্যাত ক্রিকেটাররা সচিন তেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং ধরো রোহিত শর্মা, এই ধরনের বড় বড় ক্রিকেটাররা এইসব অ্যাডভার্টাইজমেন্টে পার্টিসিপেট করছে। তো ন্যাচারালি মিউচুয়াল ফান্ডের প্রতি একটা অ্যাওয়ারনেস তো তৈরি হচ্ছেই। এবং এতে নর্থ চব্বিশ পরগনার পপুলেশন যেহেতু বেশি, আরবানাইজেশন বেশি হয়েছে, তো ন্যাচারালি নর্থ চব্বিশ পরগনা অনেকটাই এগিয়ে সেই ব্যাপারটা। আপনি কথা বলার সময় দুটো জিনিস বললেন, এক হচ্ছে ক্ষুদ্র ইনকাম যারা করছেন
এবং 2 নম্বর হচ্ছে বাজেট। এবার যে ক্ষুদ্র ইনকাম করছে তিনি কিভাবে বাজেটিংটা সেইভাবে করতে পারবেন? দেখুন, আমার কাছে একটা থাম্ব রুল থাকে, সেটা হচ্ছে মানুষের সাধারণত দুরকম, যারা কম ইনকাম থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের একটা দুরকম রিকোয়ারমেন্ট খুব বেশি থাকে। একটা হচ্ছে তার নিড থাকে, যে বেসিক্যালি তার কাছে তার মান্থলিতে কত টাকা খরচা আছে। ঠিক। যে ধরুন তার বেসিক চাল ডাল দরকার, তার বেসিক ছেলেমেয়ের শিক্ষা দরকার, কি তার বেসিক যে ইন্টারনেট কানেকশান, ফোন দরকার, ফ্যামিলিতে যে টিভি দরকার বা যা কিছু দরকার, তার একটা বিল থাকে। যে কোনো লোক তার একটা বাজেট, তার নিড কতটুকু সেটুকু তৈরি করতেই পারে। যতটুকু যার ইনকাম তার নিডটাও সেরমভাবে হয়। এরপরে ধরো কিছু ওয়ান্টস থাকে, মানুষের কিছু শখ থাকে। কারোর ক্ষেত্রে একটু বেড়াতে যাওয়া হতে পারে, কারোর ক্ষেত্রে একটু সিনেমা যাওয়া হতে পারে, বা একদিন বাইরে খাওয়া হতে পারে, এই ধরনের কিছু জিনিস থাকে। তো আমরা সাধারণত বলি যে 50% মোটামুটি ধরুন যদি কারোর নিডসে খরচা হয়ে যায়, তাহলে 20-30% সে ধরুন তার ওয়ান্টসে খরচা করতে পারে। সেক্ষেত্রে তাকে একটা জিনিস রেস্ট্রিক্ট করতে হবে, যে ধরুন এখন ফুড ডেলিভারি অ্যাপ হয়েছে, তো মানুষ খুব সহজে ঘরে বসে বসে রোজ রেস্টুরেন্টের খাবার খেতে পারে, কিন্তু সেটা না আপনার হেলথের জন্য ভালো, না আপনার পকেটের জন্য ভালো। কারেক্ট। তো সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটাকে একটা রেস্ট্রিক্ট করা, যে না ঠিক আছে, আমার যে বাজেট আছে আমি তাতে মাসে 3 দিন এটা অ্যাফোর্ড করতে পারি, তো এটা মাসে 3 দিনই হবে, ঠিক আছে, মাসে 13 দিন কিছুতেই হবে না। যে আজকে এটা ইচ্ছা করলো আমি করে ফেললাম, সেটা আমি করব না। এই রেস্ট্রিকশনটা বাজেটিং করলে তৈরি হয়ে যায়, এবং তার ফলে কি হয়, তার কাছে যেটা ইনভেস্টেবল সারপ্লাসটা তৈরি করে। তার মানে আমি যদি আজকে 20% বা 25% আমি ওয়ানটে খরচা করেও ফেলি, তারপরেও আমার কাছে 25% টাকা থাকছে, যে টাকাটা আমি আরামসে বিনিয়োগের দিকে দিতে পারি। তো সুতরাং তার থেকে আমার একটা মানে ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি হবে। ন্যাচারালি আমি আজকের দিনে লং টার্ম ইনভেস্টমেন্টে যে কটা ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে মিউচুয়াল ফান্ড অগ্রণী। তো মিউচুয়াল ফান্ডে লোকে ইনভেস্ট করবে, লোকের একটা ইন্স্যুরেন্স করা উচিত, প্রত্যেকটা লোকেরই একটা। যদিও আমার মনে হয় এই ক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি সূর্য, যে ভারতীয় মার্কেট এখনও খুবই ইন্স্যুরেন্সে কিন্তু আন্ডার পেনিট্রেটেড। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স পলিসি অনেক লোকের আছে, কিন্তু তার লাইফ ভ্যালু অনুযায়ী পলিসি হয়তো মানুষ করে না। তো সেটাকে আমার মনে হয় দেখে নেওয়া উচিত, এবং এখানে যারা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তাদেরও একটা বড় রোল আছে। আর বাদ বাকি যদি ধরুন বিনিয়োগের জন্য যে টাকাটা থাকা উচিত, সেই টাকায় তার একটা বিনিয়োগ করা, বিনিয়োগের জন্য যতটুকু আছে সেটুকু তার এসআইপি করা উচিত, বা তার টাকাটা জমানো উচিত ভবিষ্যতের দিকে গোল সেট করে আস্তে আস্তে, তার বাচ্চার লেখাপড়ার জন্য হোক, বা মানে হায়ার এডুকেশনের কথা বলছি আমি, হায়ার এডুকেশনের জন্য হোক, বা তার নিজের যদি কোনো দরকার থাকে, ধরো অনেক সময় থাকে কেউ একটা ফ্ল্যাট কিনতে চায়, তার ডাউন পেমেন্ট বা গাড়ি কিনতে চায়, বা যা বিভিন্ন ধরনের যা রিকোয়ারমেন্ট থাকে লাইফে, যে গোলগুলো থাকে। আর একটা গোল তো ধরো আমার তোমার সবারই আছে, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট গোল। একটা সময়ের পরে ধরো আমরা তো এটা সবাই এখন বুঝতে শিখেছি যে আমি চাই আর না চাই আমার বয়সও একদিন হবে এবং আমি কর্মক্ষম থাকবো না। তো সেই সময়ের জন্য তো আমাকে একটা রসদ জোগাড় করে রাখতে হবে, এবং আজকের এই প্রচণ্ড ডিমান্ডিং সিচুয়েশানে, যেখানে ধরো তোমাকে তোমার এই লাইফস্টাইল মেনটেন করা ইনফ্লেশনের জন্য প্রচণ্ড টাফ, ঠিক, সেখানে আমাকে অনেক ছোটোবেলা থেকে, অনেক আর্লি এজ থেকেই এগুলো নিয়ে প্ল্যান করা উচিত। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে যে কোনো লোকের যে ওয়ান্ট যেটা বলছেন, দ্যাট ইজ বেসিক্যালি এ পার্ট অফ, মানে ক্রিয়েট হয় আপনার ইম্পালসিভ বাইং থেকে, দেখে মনে হলো বা পাশের বাড়ির লোকের আছে। হ্যাঁ, কিছুটা তো এসবগুলো কাজ করে সূর্য, তুমি যাই বলো তাই বলো, আজকের দিনে এইসবগুলো তো প্রচণ্ডভাবে ইনফ্লুয়েন্স হয়। দেখো, দুটো জিনিস খুব মানতে হবে। মানে আমার একটা ছোট মোবাইলে হয়ে যাচ্ছে, আমি একটা বড় মোবাইল কিনবো, যেহেতু পাশের বাড়ি কারুকে আমি দেখেছি, ওটা লাগুক না, সেটা তো আছেই। তার এইটাকে দেখো, আমরা তবুও বড়রা কন্ট্রোল করতে পারি, কিন্তু ধরো তোমার বাচ্চা স্কুলে গিয়ে দেখলো তার বন্ধুর কাছে কিছু একটা আছে, এবার তার মনে হলো এটা থাকা উচিত। আমাদের পক্ষে এইটা ম্যানেজ করা হয় সব থেকে বড় মুশকিল। আমরা ধরো নিজেদের মধ্যে তবুও ম্যানেজ করতে পারি, নিজেকে নিয়ে বোঝাতে পারি, কিন্তু তোমার বাচ্চা যদি এসে বলে যে আমার বন্ধুর কাছে এটা আছে, বাবা আমার এটা চাই, তো সেখানে আমরা অনেক হেল্পলেস হয়ে যাই। যাই হোক, সেগুলোকে আমাদেরকে নিজেদের জন্যই, নিজেদের ভবিষ্যতের জন্যই ম্যানেজ করে চলতে হবে। বাচ্চাদের সঙ্গে কমিউনিকেশনটাও খুব ট্রান্সপারেন্ট রাখা দরকার, যে আমরা কি অ্যাফোর্ড করতে পারি, এবং সেটা নিয়ে পরিষ্কার ধ্যান ধারণা দিয়ে তাদের সঙ্গে, মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যেন প্রত্যেকের প্রতি মানে
ওইরকমভাবে বলতে পারি যে দেখো এটা ট্রু পিকচার আমাদের, সুতরাং আমরা এটা অ্যাফোর্ড করতে পারি আর এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না। তাতে কি বাচ্চারাও বুঝতে পারবে যে না কোনটা কি করা উচিত, কোনটা করা উচিত না। তার মানে কি আপনি বলতে চাইছেন ওই ফিনান্সিয়াল লিটারেসি, আমি ইনক্লুশন বলছি না, ফিনান্সিয়াল লিটারেসি কি একেবারে ছোটবেলা থেকে শুরু করে দেওয়া উচিত? লোকে যেমন অ্যাবসলিউটলি শুরু করে দেওয়া উচিত। দেখো এটা তো আজকের দিনের রিয়েলিটি, এটা আমরা কেউ মানি না মানি, টাকা পয়সা জমানোর ক্ষেত্রে মানুষের যে প্রয়োজন বোঝা, সেগুলোকে আগে থেকে চিন্তা করা বা সেগুলোকে আগে থেকে অ্যাসেস করে তার জন্য মেন্টালি রেডি হওয়া। ইভেন ধরো আমি বলবো যে ইনিশিয়াল লেভেল থেকে, ফ্রম ভেরি বিগিনিং, ধরো ব্যাংক অ্যাকাউন্ট থাকা, ব্যাংকের সম্বন্ধে আইডিয়া হওয়া, এইগুলো তো খুবই জরুরি। আচ্ছা, এখন তো সরকারের পক্ষ থেকে বিভিন্ন গ্রামগঞ্জেও তো ব্যাংকের শাখা খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। সেটাও কি এই মিউচুয়াল ফান্ড বা বিনিয়োগের জার্নিতে হেল্প করছে? অবশ্যই হেল্প করছে সূর্য। দেখো ব্যাংকিং এখন একটা জায়গা যেটা ধরো খুব বেসিক নিডের জায়গায় চলে গেছে। ব্যাংকিংয়ের আওতায় এত লোক চলে এসছে এবং রোজ কিছু করে লোক আসছে, যাতে আজকে সরকারের বিভিন্ন ধরনের স্কিমের পয়সা বলো, বা ধরো এই বিনিয়োগ জার্নি বলো, বা লোকের টাকা সেভ করা, রেকারিং ডিপোজিট করা, সব রকম দিক থেকেই তো ব্যাংক উপযোগী হচ্ছে না। তো ন্যাচারালি মানুষের মধ্যে ব্যাংকিংয়ের প্রতি, মানে যে ব্যাংকের যে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলছে বা ব্যাংক যে বিভিন্ন জায়গায় অ্যাক্সেসেবল হচ্ছে মানুষের কাছে, এটা তো ডেফিনেটলি অনেক বড় হেল্প করছে। জয়দীপদা, আপনি যখন শুরু করেছিলেন এবং আজকের দিন বা গতকাল পর্যন্ত আমরা যদি এই যে 25 বছরের জার্নি, তো এর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আমি সবসময় দেখতে পাই, যেহেতু আপনি 25 বছর প্রায় ফিল্ডে রয়েছে, বলো না, যে ইয়াং জেনারেশনের মধ্যে আগে যেটা ছিল আনএমপ্লয়মেন্ট প্রবলেম, আমাদের সময়ও ছিল, আপনাদের সময়ও ছিল, এবং এখনও একই জিনিস আমরা দেখতে পাই। কিন্তু আপনি একটা ওই মাসের শেষে SMS পাওয়ার স্বাচ্ছন্দ্যকে ছেড়ে একটা নিজেকে জবলেস দেখার জন্য একটা ওই রোম্যান্স, বোধহয় ওটা ছিল কিনা জানি না, কিন্তু রোম্যান্স তো বলা যায় না জবলেসটাকে, কিন্তু আপনি ইচ্ছা করে ওটা করেছিলেন এবং পরবর্তীকালে আবার জিরো থেকে না মাইনাস থেকে শুরু করেছিলেন, করে এত বড় একটা সাম্রাজ্য গ্রহণ করেছেন। শুধু তাই না, লোকজনকে চাকরি দিয়েছেন, মানে রাদার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছেন। এখনকার দিনে লোকেদের মধ্যে সেই ট্রেন্ডটা কীরকম দেখতে পান? সেই ট্রেন্ডটা আমরা এখনকার দিনের লোকেদের মধ্যে আমাদের সময়ের থেকে বেশি দেখতে পাই। আমার কথা যেটা আমি বললাম, মানে অতীতে আমি কি করেছি, সেক্ষেত্রে রোমান্টিসিজম তো একদমই নয়। তুমি বলতে পারো যে আমি কিছুটা, মানে তখনকার দিনে মানে উপায়ান্তর না দেখেই আমি নিজে চিন্তা করেছিলাম যে আমার নিজেকে কিছুটা সময় দেওয়া উচিত, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি জিনিসটা শুরু হয়েছিল। আমার পরেও অনেকে এরমভাবে এগিয়ে এসছে এবং আরও দিনে আরও লোক এগিয়ে আসবে। সাধারণত দেখো আমাদের বাঙালির মধ্যে একটা ঝুঁকির সম্বন্ধে, রিস্কের ব্যাপারে একটা অ্যাভার্সনেস তো আছে। আমরা অ্যাকচুয়ালি চাকরি করাকে খুব বেশি পছন্দ করি। তো সেই দিক থেকে দেখলে দেখো, হঠাৎ করে আমরা বিজনেস করব বা বিজনেস শুরু করব এরকম চিন্তা হয়তো বাঙালির ফ্যামিলির মধ্যে আজকেও খুব কম, কেন যারা ব্যবসা করে তাদের ছেলেমেয়েরাই সাধারণত ব্যবসার দিকে আসতে চায়। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে এই সব দিকে যেহেতু সার্ভিস সেক্টরে একটা গ্রোথ আছে এবং সার্ভিস সেক্টরে কাজটা করার কিছু সুবিধাও আছে এবং হ্যাসেলসও অনেক কম, সুতরাং এটা তো ঠিকই যে তুমি যদি আজকে নর্থ 24 পরগনার শুধু এআরএনের লিস্ট দেখো, তাহলে তুমি দেখবে যে প্রচুর ছেলে মেয়ে এআরএন নিচ্ছে এবং তারা নিজেদের ব্যবসা নিজেদের মতন করে শুরু করার চেষ্টা করছে। হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করলে কিছু লোক হয়তো সফল হচ্ছে, কিছু লোক হয়তো ততটা সফল হতে পারছে না, বাট এটা তো ঠিক যে আজকের দিনেও প্রচুর লোক এই প্রফেশনে আসছে, বিকজ সবাই বুঝতে পারছে যে এটা একটা প্রফেশন তৈরি হয়েছে যেটা লাস্ট 20 ইয়ার্সে ধরো মানুষের কাছে এসছে। সুতরাং এখানে তো প্রচুর লোকের কাছে অপরচুনিটি আছে, আগামী দিনেও থাকবে। কারণ দেখো দিনকে দিন আরবানাইজেশন বাড়বে, শহর বাড়বে, লোক বাড়বে, ইন্ডাস্ট্রিও বাড়বে, টুকটাক লোকের কাছে পয়সাও থাকবে, সুতরাং এইটা তো থাকবে, এই প্রয়োজনটা তো মানুষের থাকবেই। কিন্তু এই নর্থ 24 পরগনা যেমন আস্তে আস্তে
নাম্বার অফ ডিম্যাট অ্যাকাউন্ট হোক বা নাম্বার অফ সিপ হোক বা টোটাল AUM আপনাদের ভাষা যাকে বলে, অনেকটাই ওপরে উঠে এসছে। অন্যান্য জেলাগুলো তো সেই অবস্থায় অতটা ভালো জায়গায় নেই হয়তো, কলকাতাকে আর হাওড়াকে বাদ দিয়ে যদি বলি। তো সেই জায়গাগুলোতে না থাকার কারণ এবং নর্থ চব্বিশ পরগনা হওয়ার কারণটা কি? না, এটা অনেক সময় এরকম হয় হয়তো যে ধরো সেইখানকার যে মানে গ্রামীণ এরিয়াগুলো, ধরো দেখো নর্থ চব্বিশ পরগনা একটা মেজরলি আরবানাইজড ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু সারা পশ্চিমবঙ্গের সব জেলাগুলো সেরকম না, কিন্তু সেখানেও ধরো প্রচুর জেলার মধ্যে এখন ধরো তুমি হুগলিতে বলো বা ধরো আমি তোমাকে বলতে পারি মেদিনীপুরে বলো, এখন তো প্রচণ্ড প্রচণ্ড ভালো রকম কাজ হচ্ছে। আর বিশেষ করে আমি তোমাকে বলছি যে তুমি যেটা দেখছো ডেটা, তার মধ্যে একটা বড় সেক্টর ডেটা এখন আছে, সেটা হচ্ছে তোমার ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের কাজ। ব্যাংকরা কিন্তু এখন প্রচুর পরিমাণে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করাচ্ছে। আচ্ছা জয়দীপ দা, আরেকটা কথা আমাকে বলুন, এই যে আপনি একটু আগে বলছিলেন যে এখন অনেক অল্প বয়সী ছেলেরাও এই ব্যবসায় এগিয়ে আসছে, কিন্তু গ্রামগঞ্জের দিকে এটার পেনিট্রেশনটা কতখানি, বা পুরুষ মহিলা এইভাবে যদি আমরা ভাগাভাগি করি, সঞ্চয় প্রবণতাটা আপনি কি দেখেছেন? কারণ আপনি যে বিশাল একটা ক্লায়েন্টেল নিয়ে বসে আছেন, তার মধ্যে যে প্রত্যেকে, আপনি যত আরবানাইজেশন বলুন, বহুত নর্থ চব্বিশ পরগনা প্রত্যন্ত জায়গাও রয়েছে। হ্যাঁ, সে তো থাকবেই। তো সেইগুলোকে মানে তারা কিভাবে বিনিয়োগ করছে, ওনারা কি বিনিয়োগ করছেন কি না দেও পঞ্জি স্কিম বাদ দিয়ে? না না, তুমি যেটা ভাবছো এখন ব্যাপারটা একটু একটু করে বদলাচ্ছে, তার কারণ এটার একটা মেজর কাজ হচ্ছে যে ব্যাংকগুলো, যেখানে ধরো তোমাকে যেটা বলছিলাম যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট হচ্ছে বা এরম থেকে, এবং ব্যাংকগুলোও বিভিন্ন রকমভাবে আস্তে আস্তে এই এসআইপি কিরমভাবে করে সেগুলোর উপর করছে। তাছাড়া ধরো আমার মতন যারা আরও বাদ বাকি যারা আছে তারা তো কাজ করছেই, ঠিক আছে। এক্ষেত্রে আমি বলতে পারি তোমাকে যে ধরো যারা মহিলারা আছেন বা ধরো যারা এখন ধরো কোনো কাজে এমপ্লয়েড নেই, ইভেন ধরো যারা প্রফেশনাল, এমন ধরো যে যারা ধরো ট্যাক্সের কাজ করেন বা যারা ধরো প্রাইভেট টিউশন করান বা এরকম ধরনের যে প্রফেশনে যারা আছে, যাদের সঙ্গে সমাজের একটা শ্রেণীর লোকের সঙ্গে কানেক্ট আছে, এরা বুঝলাম না, আরেকবার বলুন। মানে যে ট্যাক্স প্র্যাকটিস করে, হ্যাঁ ধরো তার সঙ্গে মিউচুয়াল ফান্ডের সম্পর্ক, সে তো ট্যাক্সই ক্যালকুলেশন করছেন। না না, তার সঙ্গে মিউচুয়াল ফান্ডের এমনি কোনো সম্পর্ক নেই, কিন্তু ধরো তার কাছে একটা ক্লায়েন্টেল আছে, ঠিক। সে হয়তো 100টা লোকের কাজ করছে, সেই 100টা লোকের মধ্যে সে তো জানে যে তারা কোথায় টাকা রাখছে না রাখছে, এবং সেক্ষেত্রে সে ধরো একটা ধরো এয়ারএন করে তার থেকে সে কাজ করাতে পারে, কাজ করে সে সেখান থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারে, একটা সেকেন্ডারি ইনকাম তার থাকলো। তার তো প্রাইমারি কাজ করে ট্যাক্স করে কাজ করছেই, সে সেটা করতে পারে। যে ধরো স্কুল মাস্টারের কাজ, ওই স্কুলের বাচ্চাদের পড়াচ্ছে, প্রাইভেটে পড়াচ্ছে, সে ধরো তো জানে যে তার একটা ধরো 100 স্টুডেন্ট আছে কি 50টা স্টুডেন্ট আছে, তার প্যারেন্টরা রয়েছে এবং তাদের একটা লোকালে বিশাল পরিচিতি থাকে, তার কাছ থেকে ছেলেমেয়েরা পাস করছে, নতুন ছাত্র আসছে, তো ন্যাচারালি তাদের কাছে একটা সাইক্লিক্যাল লোকেরা আসতেই থাকছে এবং বিভিন্ন পরিবারের সঙ্গে তারা পরিচিত হয়ে থাকছে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছেন। দেখো, তোমাকে এটা চিন্তা করতে হবে যে মিউচুয়াল ফান্ড একটা বাস্কেট প্রোডাক্ট। কারেক্ট। এই প্রোডাক্টের মধ্যে খুব কঠিন কাজ কিন্তু কম। এখানে কিন্তু একটা বড় জায়গা আছে যেখানে তোমার সঙ্গে যদি সমাজের লোকের সঙ্গে কানেক্ট থাকে, তাহলে কিন্তু তুমি তাদেরকে হেল্প করতে পারো যে তারা কীরমভাবে ফাইন্যান্সিয়ালি তোমার দ্বারাই বেনিফিটেড হতে পারে এবং তারা কি করে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, এবং তাদের নিজেদের যে লক্ষ্যগুলো, নিজেদের জীবনের যে গোলগুলো, সেগুলো তারা যাতে অ্যাচিভ করতে পারে, এবং এই অ্যাচিভ করার মাধ্যমে সে নিজের জন্য কিছু আর্নিংয়ের ব্যবস্থা করতে পারে। তো এটা তো দেখো, তোমার কাছে লোক না থাকলে তুমি তো কিছু করতে পারবে না। কারেক্ট। তো বেসিক তো অ্যাকচুয়ালি লোক তোমার সঙ্গে কানেক্টে আছে কি নেই, ঠিক আছে। তো সেখানে যাদের কাছে ধরো লোক কানেক্টে আছে এবং যাদের কাছে একটা সেকেন্ডারি ইনকামের প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে তারা তো এই ডেটাবেসটাকে বা তারা এই ক্লায়েন্টেলটাকে তো অন্যরকমভাবে এটাতে সে ইউজ করতেই পারে, এবং সে যদি এতে ইউজ করে, আমি তো এইটুকু বলতে পারি তোমাকে যে সে এর মাধ্যমে নিজেরও উপকার করবে, শুধু না সমাজেরও একটা উপকার করবে।
কারণ সে কিছু লোককে অ্যাটলিস্ট এই ব্যাপারে এডুকেট করবে, তার মধ্যে হয়তো কিছু একটা পার্সেন্টেজ লোকই তার ক্লায়েন্ট হবে। এবং এক্ষেত্রে তারা যদি ধরো চায়, তারা বিভিন্ন রকম যারা আমাদের মতন লোক আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেখান থেকে যোগাযোগ করে তারা এরপরে কীরমভাবে তারা এগোবে আমরা তাদেরকে হেল্প করতে পারি। আমার মতন অনেকেই আছে যারা তাকে হেল্প করতে পারে, তারা আস্তে আস্তে এগিয়ে যেতে পারে এবং এর মাধ্যমে তারা কাজ করতে পারে। আচ্ছা, কিন্তু আপনি একটা কথা বললেন, দুটো কথা। একটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম। হ্যাঁ, প্যাসিভ ইনকাম বলতে এক্স্যাক্টলি কি বোঝান? প্যাসিভ ইনকাম মানে যেহেতু এটা একটা মানে তার মেন কাজের মধ্যে পড়ছে না, তো সে তার নিজের যে কাজ করেছে তার যেটা ধরো তার পরিচিতি, সেটাকে ইউটিলাইজ করে সে একটা সেকেন্ডারি ইনকাম জেনারেট করছে। আচ্ছা, ঠিক আছে, এবং তার মাধ্যমেই সে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমি বলবো যে দেখো, ভারতবর্ষে বলো বা আমাদের আশেপাশের এরিয়াতে বলো, বিভিন্ন ধরনের দেখা যায় যে মহিলাদের মধ্যে একটা সংঘবদ্ধ কাজ করার একটা সেলফ প্রবণতা হেল্প থাকে। গ্রুপ যাকে বলা হয়। হ্যাঁ, প্রবণতা থাকে। এবং তাদের মধ্যেও ধরো তারা যদি মানে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, তারা যদি অ্যাটলিস্ট এইটুকু করতে পারে, ঠিক আছে, এমফিটা পাস করতে পারে, এআরএনটা নিতে পারে, তো তারাও আস্তে আস্তে লোকের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিতে পারে। দেখো, আলটিমেটলি এখনও পর্যন্ত যতটুকু জায়গায় এসছে সেটা কিন্তু দেখলে ডেটাবেস অনুযায়ী যত বড় মনে হয়, সেটা কিন্তু টোটাল জনসংখ্যার এগেনস্টে এখনও তেমন কিছু হয়নি। তাই নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু আমার যেটা মনে হয় যে এখনও অনেক 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 বেশি বাড়ার জায়গা আছে এবং হয়তো ভবিষ্যতে বেড়েও যাবে। ঠিক আছে, এবার ধরো সেটা যেরমভাবে বাড়বে আস্তে আস্তে, যেরমভাবে লোকেরা চাইবে, ঠিক আছে, সরকার তো ডেফিনেটলি এইসব ব্যাপারে সাপোর্ট করছে, তো সেরমভাবে বাড়তে পারবে। আদারওয়াইজ ধরো ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা কাজ করছে বিভিন্ন জায়গায়, অনেকেই অনেক প্রত্যন্ত জায়গায় গিয়ে সরকারি ব্যাংকরা কাজ করছে এবং তারা আস্তে আস্তে লোকেদেরকে উৎসাহিত করছে। তো এটা আমার মনে হয় যে এটা বিশাল কর্মকাণ্ড ঘটছে, যেটা ধরো ভারতেরকে শুধু মানে লোকেদের সমৃদ্ধি হচ্ছে না, ভারতেরও একটা সমৃদ্ধি হচ্ছে, কারণ লোকেরা একটা বিজনেসমুখী ইনভেস্ট করতে, যে আজকের দিনে যেহেতু বিনিয়োগ করার প্রতি মানুষের অত আগে এক্সপোজার ছিল না, তো এখন লোকে আস্তে আস্তে বিনিয়োগ কী কীরমভাবে করতে হয় এবং কীরমভাবে তার মাধ্যমে সে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে সেটা তারা দেখছে। তার মানে আপনি বলতে চাইছেন, আমরা যেটা বলি সবসময়, যে ইউরোপের দেশগুলো বা আমেরিকার মতন দেশ, সেখানে জনসংখ্যা কম বলে তারা এত উন্নতি করছে। অন দি রিভার সাইড আপনি বলছেন যে আমাদের যে 140 কি 150 কোটি যাই হোক জনসংখ্যা, সেটা হচ্ছে আমাদের পক্ষে সব থেকে অ্যাডভান্টেজিয়াস, কারণ তাতে যদি ইনভেস্টমেন্ট হয় তাহলে মার্কেটটা অনেকটা বাড়বে। সেটাই না, কি? সেটা তো বটেই। ধরো আজকে পৃথিবীর এত বড় বড় কোম্পানি ভারতে কেন তাদের জিনিস বিপণন করতে চাইছে, তারা কেন মার্কেটিং করতে চাইছে? কারণ ভারতবর্ষের এখনও যে পার্সেন্টেজ লোক কিনতে পারে সেটা খুব কম হলেও, যেহেতু একটা বিশাল সংখ্যক জনগণ, সেহেতু এটা অনেক বেশি স্কোপ আছে। এবং এটা তো ঠিকই যে লাস্ট মানে 20-25 ইয়ার্সে ভারত অনেক অনেক অনেকটা এগিয়ে এসছে এবং সেখানে এগিয়ে আসার ফলে আমরা যে দেখো আস্তে আস্তে এগোচ্ছি এবং আমাদের যে ধরো দেশের একটা রাজনৈতিক স্থিরতা আছে, আমাদের দেশে একটা সরকার আছে, যে সরকারই থাক তার একটা নিজস্ব গাইডলাইন আছে এবং অর্থনৈতিকভাবে তারা যথেষ্টভাবে চেষ্টা করছে যে যাতে মানুষ স্বাবলম্বী হয় এবং মানুষ এগিয়ে আসে। তো সেগুলোর তো ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে। এই যে আপনি বলছেন যে এগিয়ে যাচ্ছে ভারত, মানে আপনার বক্তব্যটা পরিষ্কার যে ইন্ডিয়া ইজ গ্রোয়িং। অ্যাবসলিউটলি, হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমার একার বলে না, এটা সারা পৃথিবীর বক্তব্য যে ভারত এগিয়ে যাচ্ছে। এবার এগোনোটা নেই, লোকের পছন্দ হতে পারে, আর একটু বেশি এগোলে ভালো হতো, আর একটু মানে ফার্স্ট এগোলে ভালো হতো, সেটাও হতে পারে। কিন্তু ভারত যে এগোচ্ছে এবং এত বড় একটা ডাইভার্সিফাইড দেশ, বিভিন্ন ধরনের মানে কথা থেকে আরম্ভ করে চিন্তা ভাবনা সব কিছুতে এত ডাইভার্সিটি, সেখানে ভারত এত সুন্দরভাবে এগোচ্ছে। দেখো, প্রত্যেকটা সময় মনে হয় যে আর একটু ভালো হতো, ভালো হতো, কার না ভালো লাগে। কিন্তু এখন যেটা হয়েছে, আমরা যেটা এসছি লাস্ট 25 বছরের, সেটাও কিন্তু কম না, সেটাও যথেষ্ট। মানে আপনি কি ব্যাপারে খুব কমপ্লেসেন্ট যে আমরা এত দূর এগিয়ে এসেছি না? আপনি আরো আশাবান বা এক্সপেকটেশন যে আমরা আরো? নাথিং টু বি কমপ্লেসেন্ট অ্যাবাউট, কিন্তু আমি তোমাকে বলছি কি যে নিরাশা হওয়ারও কোনো কারণ নেই। আমরা আশাবাদী হতেই পারি যে আমরা এর থেকেও আস্তে আস্তে ভালো করব। দেখো, তোমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমাদের আশেপাশের অনেক দেশের থেকে আমরা অনেক বেশি ভালো আছি। ঠিক কথা।
স্বাধীনোত্তর তুমি সময়কার যদি লেখা টেখাগুলো দেখো, তাহলে তুমি দেখবে অনেকে বিশ্বাসই করতো না যে ভারতবর্ষ এক দেশ হয়ে থেকে যাবে তখনকার দিনে। যদিও তারা সব বিদেশি ছিল, তারা ভারতের লোক কমই ছিল, কিন্তু দেখো সেখান থেকে তো ভারত দাঁড়িয়েছে। ভারত এদিক ওদিক করতে করতে, ধাক্কা খেতে খেতে তো একটা জায়গায় করতে করতে আজকে এসছে। এবং আজকে ধরো আমরা বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি হয়েছে। হ্যাঁ, আমাদের পার ক্যাপিটা একটু কম আছে, বাট ঠিক আছে, পার ক্যাপিটাও আস্তে আস্তে বাড়বে। এবং আমার মনে হয় যে আমরা যে পথে আজকের দিনে এগোচ্ছি, পথটা ঠিকই আছে। ঠিক আছে, আরও কিছু হয়তো ইমপ্রুভমেন্ট হতে পারে, আরও কিছু হয়তো ভালো হতে পারে, বাট আমাদের নিরাশা হওয়ার কোনো কারণ নেই। আমরা নিশ্চয়ই আমরা কমপ্লেসেন্ট হব না, কিন্তু আমরা যথেষ্ট আশাবাদী যে আমরা আরও দিনকে দিন এগিয়ে যাব। আপনার যে এই আশাটা, এক্সপেকটেশনটা যে আরও এগিয়ে যাব মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, সেটা কতদূর আপনি দেখতে পাচ্ছেন? আমি অনেক দূর অবধি দেখতে পাচ্ছি সূর্য। আমি তোমাকে বলি যদি যে এখনো পর্যন্ত আমার মতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যতটুকু এসছে সেটা মাত্র শহরের বা মানে আমি তোমাকে বলবো সাবারবান এরিয়ার উপরে। এখনো পর্যন্ত গ্রামীণ অর্থনীতির পার্টিসিপেশন মিউচুয়াল ফান্ডে সত্যিই কম। এই গ্রামীণ অর্থনীতির পার্টিসিপেশনটা বাড়লে মিউচুয়াল ফান্ড উইল গো ফার ফার অ্যাওয়ে, অনেক 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 দূর অবধি যাবে। ভারতের এটা ঠিক যে ভারতের অনেক বেশি স্কোপ আছে, যে ধরো ভারতে শিক্ষা করা বা ধরো রিসার্চ বেসড কাজ করা, ভারতের উন্নতি করার জন্য তো এগুলো দরকার। এখন ধরো সারা উন্নত বিশ্বেগুলো যেই সব কাজগুলো হচ্ছে, ধরো এআই এর কাজ বলো, রোবোটিক্স বলো, বা বিভিন্ন ধরনের কোয়ান্টাম কম্পিউটার বা বিভিন্ন ধরনের যেসব কাজগুলো হচ্ছে, মেশিন লার্নিং বলো, এইগুলো তো ঠিকই যে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশেও কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে। তুমি যদি দেখো মানে আইআইটি চেন্নাইয়ের মতন ইনস্টিটিউশনে অনেক কিছু নিয়ে কাজ করছে, দিল্লিতে কাজ হচ্ছে, বোম্বেতে কাজ হচ্ছে, আমাদের দেশেও অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে হয়তো আমাদের সবসময় চোখে পড়ছে না, কিন্তু এইগুলো যে আমাদের দেশে কিছু হচ্ছে না তা কিন্তু নয়। এবার তুমি বলতে পারো যে কতগুলো বড় হবে, দেখো এগুলো তো ডিবেটেবল বিষয়, কতগুলো বড় হবে, যতক্ষণ না বড় হচ্ছে কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আমরা যদি চিন্তা করি যে দেখো আমরা কিন্তু এগুলোতেও স্টার্ট করেছি, যেগুলোতে ধরো আমাদের অত পর্যন্ত হয়তো কিছুদিন আগে অবধি আমরা চিন্তাও করতাম না যে আমরা প্রথম বিশ্বের দেশগুলোর সঙ্গে ইয়ে করব। তুমি শুধু মঙ্গলযান নিয়ে চিন্তা করো, যে সারা পৃথিবীতে কটা দেশ চিন্তা করতে পারে যে এত লো কস্টে আমরা যেটা মিশন মঙ্গল কমপ্লিট করে ফেলেছি। তো সেটা একটা অ্যাচিভমেন্ট না? তুমি এটাকে কি করে ইগনোর করবে? আমরা ধরো চাঁদে যে ল্যান্ডিং করলো, আমাদের মতন দেশের এই টেকনোলজি নিজেরা করে আমরা তো করে ফেললাম। তো এটা কি আমরা অ্যাচিভ করছি না? দেখো তুমি প্রত্যেকটাই হয়তো সমানে সবসময় সব কিছু হয়েছে মানে কিছু ইনকাম হবে সেটা নাও হতে পারে, কিন্তু তোমাকে তো এইগুলোকে পজিটিভলি দেখতে হবে। তোমার যদি আজকে একটা জিনিস হয় তাহলে তুমি ভাবতে পারো যে এই জিনিসগুলো আরো উত্তরোত্তর বাড়বে। আজকে আমাদের হয়তো যেটা চাঁদে গেছে বলে আমরা এরকম ভাবছি, কিন্তু তুমি চিন্তা করো আজ থেকে 10 বছর আগে আমরা এটাই চিন্তা করবো, তাই করে ফেলেছে, কিন্তু আমরা করে ফেলেছি, আজকে আমাদের দেশও করে ফেলেছে। তো এটা কি কম বড় ব্যাপার তোমার মনে হয়? ঠিকই বলেছেন, একদম আপনার কথা মানে আমি 100% মেনে নিচ্ছি। কিন্তু আমি বলছি যে গ্রামের দিকে একদম প্রান্তিক যারা আছেন, অর্থনৈতিকভাবে প্রান্তিক, আপনাদের মতন বড় ডিস্ট্রিবিউটর হাউস যারা আছেন, তাদের জন্য কি প্ল্যানিং করছেন যাতে তাদেরকেও একটা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল আপলিফমেন্ট করা যায়? আপনি যেমন বললেন যে স্কুলের মাস্টারমশাই মানে যারা প্রাইভেট টিউশন করেন, এটা মানে না, এগুলো জাস্ট আমি তোমাকে আইডিয়া দিচ্ছি আর কি, যে ধরো এইগুলোতে করা যেতে পারে, মানে এই ধরনের লোকেরাও এগিয়ে আসতে পারে। এখন দেখো সবাই তো সবসময় একসঙ্গে এগিয়ে আসে না, আস্তে আস্তে এগুলো ঘটবে। এবং এগুলো যত বেশি ঘটবে, কারণ ধরো আজকের দিনে ইন্টারনেট কার কাছে নেই, আজকের দিনে একটা করে স্মার্টফোন সবার কাছে আছে। এবং তুমি গ্রামের যে দেখবে হয়তো গৃহবধূ, তার কাছেও একটা এইগুলো আছে, এবং তার কাছেও ধরো হয়তো 2টো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আছে, এবং সেখান থেকে সে তার কিছু না কিছু ইনফরমেশান এটা ওটা সেটা দেখছে, রিলস দেখছে, ভিডিও দেখছে, এসব তো দেখছে। তো কিছু না কিছু ইনফরমেশান তার কাছে কিন্তু যাচ্ছে। এবং এটা কি হবে, ধরো 100টা লোক যদি ইনফরমেশান দেখে, তো কেউ রান্না দেখবে, কেউ ফ্যাশন দেখবে, তো কেউ ফাইন্যান্সও দেখবে। তুমি এরকমভাবে বলতে পারো না যে লোকের শুধু রান্না আর ফ্যাশনই দেখবে, ফাইন্যান্সটা দেখলে লোকে স্কিপ করে যাবে। না অবভিয়াসলি না। তো ইট উইল কাম। তুমি দেখো এটাতে আমাদের একটু ধৈর্য ধরা উচিত। আমরা একটু হয়তো রেস্টলেস হয়ে পড়ছি যে এখনও কেন হচ্ছে না, ওরমভাবেই হবে না, তবে হচ্ছে। এবং তুমি দেখো যে আজকের দিনেও আমরা আমাদের দেশে যেরমভাবে করছি আর কি, তাতে আমরা যথেষ্ট
আশাবাদী হওয়া উচিত। এবং লোকের কাছে হাতে হাতে ফোন এবং হাতে হাতে এইসব ইনফরমেশানগুলো যাচ্ছে। হ্যাঁ, তার কাছে সবার কাছে সবসময় টাকা থাকে না, সবার কাছে টাকার একটা সোর্স করতে হয়। তারপরে কি দেখো, গ্রামে একটা লোকের বেসিক ডিফেন্স বা বেসিক যাকে সেভিংস সিকিউরিটি থাকে, তারা ইনিশিয়ালি ব্যাংকে রাখতে পছন্দ করে। এবং ডেফিনেটলি ব্যাংক থেকে যখন তারা দেখছে ব্যাংকে কিছু টাকা রেখেছি, তারপরে ইনফরমেশান পাচ্ছে, তো গ্রাম থেকেও লোক আসছে। এরকম নয় সূর্য যে গ্রাম থেকে লোক আসছে না। হ্যাঁ, সেটা হয়তো অত ফাস্টার না, তবে এই যে বিপুল সংখ্যক ইনভেস্টার তুমি দেখছো, বা এই যে বিপুল সংখ্যক এসআইপি ইনফ্লো, এখন বোধহয় 25,000 কোটি টাকার প্লাস হয়ে গেছে পার মান্থ। ঠিক আছে, 25,000 কোটি। হ্যাঁ, 25,000 crores পার মান্থ। তো তোমার কি মনে হয় এটা শুধুমাত্র একটা মুষ্টিমেয় লোকেরা মিলেই করেছে? তা তো নয়। তো এটা হচ্ছে এবং এটা আরও আস্তে আস্তে বাড়বে। আচ্ছা আচ্ছা, জয়দীপদা, থ্যাংক ইউ আপনাকে এখানে আসার জন্য এবং আমাদের সঙ্গে আড্ডা মারার জন্য। আপনার বক্তব্যের মধ্যে আমরা সাধারণভাবে যেটা সবথেকে উপকৃত হলাম, যে গ্রামগঞ্জ বা বিভিন্ন স্তরের লোকেরা বা বিভিন্ন প্রফেশনের লোকেরা কিভাবে নিজেদের একটা প্যাসিভ ইনকাম বা সেকেন্ডারি ইনকাম রাস্তা তৈরি করতে পারে, এবং তার সঙ্গে আপনারা কিভাবে তাদের সাহায্য করতে পারেন সেই পথটা দেখানোর জন্য। নিশ্চয়ই সূর্য, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক 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 বেশি ধন্যবাদ যে তুমি আমাকে ডেকেছো বলে, বা তুমি আমাকে এই কথাগুলো বলার সুযোগ দিলে বলে। আর দেখো, প্রত্যেকটা লোকই এইসব ব্যাপারে এগিয়ে আসে, উপকার করতে চায়। আমার মনে হয় না যে কেউ আছে এরকম যে ধরো যদি কালকে কেউ এসে বলে যে আমি কাজটা করতে চাই বা শিখতে চাই, সে ডিসকারেজ করবে। কারণ আমরা আজকে মাটি থেকে যতটুকু করেছি, তুমি সেটা যাই বলো, সেইটুকুতে তো এসছি আমরা এই জন্যই। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। অনেক অনেক ধন্যবাদ সূর্য তোমাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ জয়দীপদা। থ্যাংক ইউ। আজকে আমাদের আড্ডা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।